অবশেষে ডিবির হাতে আটক হলেন এই জিএম কাদের। একে কোন অবস্থায় বাংলাদেশের দল বলা হয়? এটাকে বাংলাদেশের কোনো দল নয়। এবার বেরিয়ে এলো আসল রহস্য। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সব বলে দিলেন সদ্য গ্রেপ্তারকৃত জিএম কাদের। কিন্তু শেষ পর্যন্ত ডিবির বিশেষ দলের হাতে ধরা পড়লেন তিনি। মারা গেছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের অনেক নেতারা। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে ভারতে আসতে দেওয়া হয় নাই। শেখ হাসিনা কবে মারা গেছে, কোন রোগে মারা গেছে, কোন জায়গায় মারা গেছে, কখন মারা গেছে, একবারে প্রমাণ সহ আপনাদের কাছে তুলে ধরতেছি। স্যালুট বাই স্যালুট, আপনাকে অবশ্যই স্যালুট। ভালোবাসাটা এখান থেকে। পদ্মার ব্যারেজ আমাদের অধিকার, আমাদের স্বার্থ। আমরা আমাদের দেশে ব্যারেজ করব, আমরা আমাদের দেশে বাঁধ তৈরি করব। তাদের সাথে আলোচনার তো প্রশ্নেই আসে না ভাই। অবশ্যই এমন কথাবার্তা আমরা জনগণ শুনতে চাই এদেশের নেতাদের থেকে। এই সরকার বলেছিল যে তারা মেগা প্রকল্প হাতে নেবে না, কিন্তু জনগণের প্রয়োজনে যে কোনো প্রকল্প তারা বাস্তবায়ন করবে। আজকেই একনিকে একটা চমৎকার প্রকল্প অনুমোদন করেছে। ৩৫,০০০ কোটি টাকায় রাজবাড়িতে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। অত্যন্ত ঠান্ডা মাথায় বিএনপির রাজনীতি একেবারে ভেনিশ করে দিচ্ছে জামাত আমির ডক্টর শফিকুর রহমান। আপনারা প্রশ্ন করতে পারেন সেটি কিভাবে? চলুন আমরা এই বিষয়ে আজকে অল্প একটু আলাপ করি। চারদিকে জামাতের জন্য খুশির খবরের বন্যা, আনন্দ আর আনন্দ। জামাত এই মুহূর্তে চমৎকার ফুরফুরে মেজাজে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের অনেক নেতারা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে ভারতে আসতে দেওয়া হয় নাই। শেখ হাসিনা কবে মারা গেছে, কোন রোগে মারা গেছে, কোন জায়গায় মারা গেছে, কখন মারা গেছে, একবারে প্রমাণ সহ আপনাদের কাছে তুলে ধরতেছি। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা সহ কারা কারা মারা গেছে, কবে মারা গেছে, কি কারণে মারা গেছে, কোন রোগে মারা গেছে। আপনারা 5 আগস্টে যখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পালিয়ে যায়, আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, শেখ হাসিনা ভারতে গেছে, এটা অনেকের কাছে প্রকাশ্য ছিল। বিমানে চলে গেছে, ভারতে ল্যান্ড করছে, এটা কিন্তু আমরা সবাই জানতাম। কিন্তু আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা কে কোন দেশে আছে এইটা কিন্তু আমরা এখন পর্যন্ত পুরোপুরি জানি না। আমরা এই যে বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে দেখলাম যে ওবায়দুল কাদের, এই যে কাওয়া কাদের, তিনি পালায়ে গেছে। কোথায় গেছে? ভারতে গেছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই শেখ হাসিনা অসুস্থ, আপনারা জানেন, দীর্ঘদিন অসুস্থ ছিল। তারপরেও তিনি মাঝে মাঝে কিছু রেকর্ড সাপ্লাই দিতেন এই সোশ্যাল মিডিয়ায়। আওয়ামী লীগের পেজ থেকে রেকর্ড বাজানো হতো, তার অনেকগুলো রেকর্ড এআই দিয়ে তৈরি করা। শেখ হাসিনা মারা যাওয়ার পরেও কিছু রেকর্ড এআই দিয়ে করা হয়েছে এবং সেগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে যে শেখ হাসিনা বেঁচে আছে, বাংলাদেশে আওয়ামী লীগের যে সকল নেতারা আছে আপনারা একটু লাফালাফি করেন। এই জন্য জয় বাংলা বইলা মাঝে মাঝে রাস্তায় নামতেছে, দেখতেছেন না? আজকের পর থেকে আর নামবেন না, কারণ শেখ হাসিনা মারা গেছে। একই সাথে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা মারা গেছে। এই যে ওবায়দুল কাদের, তিনিও অসুস্থ। শেখ হাসিনা অসুস্থ হয়েছে বাংলাদেশ থেকে যখন চলে গেছে তার কয়েকদিন পরেই। অসুস্থ হওয়ার পরেও মিডিয়ার সামনে আসার চেষ্টা করেছে, ভারত তাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু তার শারীরিক পরিস্থিতি দিন দিন খারাপ হয়েছে। তারপরে বাংলাদেশে যখন নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পরে যখন সংসদ অধিবেশন হলো, সংসদ অধিবেশন হওয়ার পরে যখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সকল অধ্যাদেশ হয়েছিল, সেই অধ্যাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছিল। কিন্তু সংসদে আইন পাশ হলো যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটা আইনে পরিণত করা হলো। এরপর থেকে শেখ হাসিনা মারা গেছে। মানে ওই আইন যেদিন পাশ হয়েছে ঠিক ওই সময়ে শেখ হাসিনা মারা গেছে। এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বিদেশে পালিয়ে আছে তারা অনেকেই মারা গেছে। এখন মারা গেছে কেন, কোন রোগে মারা গেছে? শেখ হাসিনা মারা গেছে হতাশা রোগে, আর আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা মারা গেছে শোকে। ভারত কেন শেখ হাসিনার এই বিষয়গুলো সামনে নিয়ে আসতেছে না? কারণ ভারত চায় না বাংলাদেশের সাথে আর সম্পর্ক খারাপ হোক। শেখ হাসিনাকে হ্যান্ডেলিং করতে গিয়ে যে পরিমাণ সম্পর্ক বাংলাদেশের জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে ভারতের, সেই বিচ্ছিন্ন সম্পর্ক কিছুটা টিকে রাখার চেষ্টা ভারত করতেছে রাজনৈতিকভাবে। শুভেন্দু মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বললেও ভারতের শীর্ষ এমপি মন্ত্রী যারা আছে তারা কিন্তু কথা বলছে না, তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে চাচ্ছে। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা কি শারীরিকভাবে মারা গেছে? জি না, শেখ হাসিনা শারীরিকভাবে মারা গেছে এর কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তবে শেখ হাসিনার রাজনৈতিকভাবে কবর রচনা হয়েছে। শেখ হাসিনা রাজনৈতিকভাবে মারা গেছে। শেখ হাসিনা যে আশা নিয়েছিল, আওয়ামী লীগের এই এমপি মন্ত্রী নেতাকর্মীরা যে আশা নিয়েছিল যে বাংলাদেশে একটা নির্বাচন হবে, নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে তারা সাপোর্ট করবে,
তারা আবারও বাংলাদেশে এসে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে, এইটা একবারে চিরতরে কবর রচনা হয়ে গেছে। আপনারা দেখতেছেন না, আওয়ামী লীগের সময় যে সকল অফিসাররা ছিল, আইজিপি সহ বিভিন্ন বাহিনীর যেগুলো অফিসাররা ছিল, তারা এখন রাজসাক্ষী হচ্ছে, রাজসাক্ষী হয়ে শেখ হাসিনার বিরুদ্ধেই তারা সাক্ষ্য দিচ্ছে। এরপরেও কি বুঝতে পারতেছেন না যে আওয়ামী লীগের শেখ হাসিনা সহ যতগুলো এমপি মন্ত্রী আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশ পালায় গেছে, সবগুলোর কবর রচনা হয়েছে, রাজনৈতিকভাবে কবর রচনা হয়েছে। এরা শারীরিকভাবে বেঁচে থাকলেও রাজনৈতিকভাবে কবর রচনা হয়েছে। আগামী 50 বছরের মধ্যে এই আওয়ামী লীগ সোজা হয়ে দাঁড়াতে পারবে না। বর্তমান সরকার বা বাংলাদেশ সরকার আলটিমেটলি একটা পদ্মা ব্যারেজের প্ল্যান নিয়েছে, যে প্ল্যানটা আসলে পুরনো। হাসিনা সরকার এটাকে বাতিল করে দিয়েছে, কারণ এখানে যদি পদ্মা ব্যারেজ করা হয় তাহলে পদ্মা ব্যারেজ করলে যে পানিটা আটকাবে সেটার জন্য বাংলাদেশ তো ক্ষতিগ্রস্ত হবে না, বরং পানি আটকানোর কারণে ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হবে। সো ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে পানি সরানোর রাস্তা তারা খুঁজে পাবে না, এবং সেই জন্য হাসিনা সরকার আলটিমেটলি যা করার তা করেছে। সে তো ইন্ডিয়ার গোলামি করে গেছে এবং সেটাকে বাতিল করে দিয়েছে, এবং ওপেন ফিল্ডে এসে বলেছে যে এই প্রজেক্ট আমাদের জন্য ফিজিবল নয়। অথচ এই প্রজেক্ট যদি আমরা ডেভেলপ করি, এই প্রজেক্টের কারণে আমাদের 1.9 মিলিয়ন হেক্টর জমি পুনরায় চাষাবাদ উপযোগ্য হবে, এবং যেখানে সারা বছর ধরে বিভিন্ন ধরনের ফসল আমরা তুলে আনতে পারবো। এর চেয়ে বড় কথা, এই প্রজেক্টে যে বাঁধ তৈরি করা হবে, ব্যারেজ তৈরি করা হবে, এই ব্যারেজ ব্যবহার করে 113 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। তৃতীয়ত, এই প্রজেক্টের কারণে যে নদীগুলো আমরা এতদিন কোনোভাবে ব্যবহার করতে পারতাম না, যে নদী দিয়ে পানির কোনো প্রবাহ থাকতো না, সেই পানির প্রবাহ সৃষ্টি হবে, এবং যে নদীগুলো অলরেডি মরে যাওয়ার পথে গিয়েছে সেগুলোকে পুনরুদ্ধার করার রাস্তা তৈরি হবে। এবং পদ্মা ব্যারেজ করতে গিয়ে যে এন্টায়ার প্রকল্প রয়েছে, সেই প্রকল্প করার কারণে পাশাপাশি এরিয়াগুলোতে পদ্মার পাড়ের দুপাশে বিভিন্ন ধরনের কৃষি বেসড অনেকগুলো প্রজেক্ট তৈরি করার সম্ভাবনা তৈরি হবে, যাতে করে অন্তত 19টা জেলার মানুষের বড় ধরনের অর্থনৈতিক মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এটা আমাদের ইকোনমির জন্য ফিজিবল এবং গুড একটা প্রজেক্ট, যেটাকে জোর করে এতদিন আটকে রাখা হয়েছে এবং এখন এটাকে একদিকে পাঠানো হয়েছে। আমি আশা করব এই প্রজেক্টটা হবে। এই প্রজেক্ট আমাদের জন্য অনেক জরুরি, এবং পানি নিয়ে যে ইন্ডিয়ান টেরোরিজম রয়েছে সেটার কাউন্টারের সবচেয়ে বড় সমাধান হচ্ছে পদ্মা ব্যারেজ তৈরি করা। এন্ড ব্যারেজ একবার আপনি তৈরি করেন, তখন ইন্ডিয়া সোজা হবে এবং পানি নিয়ে ঝামেলা তৈরি করার চান্সটা কমে যাবে। নাম্বার 2, যে আমাদের বর্ডার ক্রাইসিস। পশ্চিমবঙ্গে শুভেন্দু নির্বাচিত হওয়ার পর শুভেন্দু ঘোষণা দিয়েছে এখান দিয়ে বিশাল একটা কাঁটাতারের বেড়া সে তৈরি করবে, পুরো অঞ্চলকে সে নিয়ন্ত্রণ করবে, যেখানে কোনো ধরনের মানুষ যাতায়াত সে করতে দিবে না, লাইক কাইন্ড অফ গাঁজার মতো তাদের দৃষ্টিতে তারা আইসোলেট করে যাওয়ার চিন্তা ভাবনা করে গেছে বাংলাদেশকে। অ্যান্ড সেটা আলটিমেটলি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের হোম মিনিস্ট্রি, দুই দিক থেকে এটাকে মোকাবেলা করতে হবে, কারণ বর্ডারে কিলিং হচ্ছে। গত 2 দিনেও সম্ভবত 3 থেকে 4 জনের হত্যার শিকার হয়েছে বর্ডারে। সো বর্ডারে মিক্স রিজন রয়েছে বর্ডার কিলিং এর, কিন্তু যে কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে তারা মনে করে যাচ্ছে বাংলাদেশকে বিপদে ফেলবে, বাংলাদেশকে আইসোলেটেড করে ফেলবে, সেটা আসলে কোনোভাবে এখানে সম্ভব হবে না। রিজন হচ্ছে বাংলাদেশ কাঁটাতারের বেড়া দেখ আর যত কিছুই দেখ, সেটা তাদের টেরিটরিতে দিলে আমাদের কোনো সমস্যা নেই। এবং আমাদের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির গতকালকে খুব ক্লিয়ারলি বলেছেন যে বর্ডারে যে কোনো ধরনের ক্রাইসিস বা কাঁটাতারের বেড়া এগুলোকে নিয়ে ভয় পেয়ে আমরা টিকে থাকবো না, বরং আমরা আমাদের মতো চলবো। সো আমরা যে কোনো ধরনের বাংলাদেশ যে কোনো ধরনের নেগেটিভ ইস্যুকে স্ট্রংলি প্রোটেস্ট করবে এবং সেটাকে মোকাবিলা করবে, এই ধরনের কথা তিনি বলেছেন। কতটা সত্য পারে কতটা সত্য না পারে সেটা সময় বলে দিবে, এবং সেটার জন্য যদি না পারে বা সেটা নিয়ে যদি দ্বিচারিতা দেখি, তাহলে সবার আগে এটা নিয়ে ক্রিটিক্স হিসেবে বড় ধরনের জবাব দেওয়া হবে, বাট এটা নিয়ে কথা বলা হবে। জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। এমনকি জামাত বিএনপিকে এখনই ঐক্যবদ্ধ হয়ে জিএম কাদের জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জিএম কাদের জাতীয় পার্টি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এটা দিবালোকে স্পষ্ট, আমি হাতে কলমে দেখিয়ে দিব। দর্শক, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা হুমকি, আইন অনুযায়ী তাদেরকে নিষিদ্ধ করতে হয়, তাদেরকে জেলে করতে হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের লোকজন এর জন্য প্রকাশ্য কোনো কার্যক্রম চালাতে পারে না। আওয়ামী লীগ যা করত সেই কাজটা এখন জাতীয় পার্টি করছে। এই কারণে যেহেতু ইটস ভেরি ডেঞ্জারাস, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে জিএম কাদেরকে গ্রেপ্তার করা সময়ের দাবি। এটা যদি বিএনপি সরকার করতে না পারে, বিএনপি যেমন মিলেমিশে যদি এটা করতে না পারে, তাহলে বিএনপি সরকারের কপালে বিপদ আছে। দর্শক, এই আলোচনা কেন করছি? খবর, শুভেন্দুকে জিএম কাদেরের অভিনন্দন, 2 বাংলা সহযোগিতার নতুন দিগন্তের প্রত্যাশা, এবং এই শুভেন্দুকে প্রশংসা করে ভাসিয়ে দিচ্ছেন জিএম কাদের। পালাতক আওয়ামী লীগ কি করে ওটা তো বিবেচ্য বিষয়, এত পালাতক, কিন্তু প্রকাশ্যে থেকে বাংলাদেশে একটা বৈধ রাজনৈতিক দলের প্রধান তিনি যখন শুভেন্দুকে অভিনন্দন তো জানান,
এবং এমনভাবে শুভেন্দুর প্রশংসা করেন এবং এমনভাবে কথাবার্তা বলেন যেটা বর্তমান সরকার বিরোধী দল সবার স্পিরিট পরিপন্থী। অতএব তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময়ের দাবি। আমি বলি, দেখেন বিষয়টা কি এত সিরিয়াস কেন? এই শুভেন্দুকে নিয়ে দেশ বিরোধী শক্তি পতিত স্বৈরাচার আওয়ামী লীগ একটা মহা ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে এবং ষড়যন্ত্রের প্রভাব বাংলাদেশের সার্বভৌমত্বের উপর পড়ছে। এমনকি শুভেন্দু ক্ষমতায় আসায় নরেন্দ্র মোদীর সাথে তারেক রহমান বা বিএনপির যে সম্পর্ক, এই সম্পর্ক ওলট পালট হয়ে গেছে। মানে এটা কতটা ডেঞ্জারাস বুঝতে পারছেন? ফরেন পলিসি হয় কেন্দ্রীয় সরকারের সাথে, নট আঞ্চলিক সরকারের সাথে, কিন্তু আঞ্চলিক সরকার পরিবর্তন হয়েছে, মোদীর সাথে তারেক রহমানের সম্পর্কের ধরন একদম পুরোপুরি পাল্টে গেছে। ইটস ভেরি ডেঞ্জারাস। দেখেন এই যে শুভেন্দু বলছে যে বাংলাদেশের বর্ডারে কাঁটাতারে বেড়া দিবে, কাঁটাতারের বেড়া তারা দিতেই পারে, কিন্তু দেয়াটা সম্পর্কের অবনতির আলামত। কাঁটাতারে বেড়া দেওয়া মানে তোমাদের সাথে এক প্রকার যুদ্ধ ভাব, তোমাদের সাথে আমাদের শত্রুতা, কোনো বন্ধুত্ব নয়। সেই শত্রুদেরকে এভাবে অভিনন্দন যারা জানায়, প্রকাশ্যে যারা প্রশংসা করে, তাদের বিষয়ে খেয়াল রাখতেই হবে। কাঁটাতারের বেড়া দেওয়া এটা হচ্ছে বাংলাদেশের পায়ে পড়ে ঝামেলা করার মতো। কিছুদিন আগে যেরকম ক্যাম্পাসগুলোতে ছাত্রদল শিবিরের পায়ে পড়ে ঝামেলা করতে চেয়েছিল, শুভেন্দুরা এখন কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশের সাথে পায়ে পড়ে ঝামেলা করতে চায়। এরকম কাঁটাতারের বেড়া দিয়ে কখনো বন্ধুত্ব হয় না, কখনো একটা সুন্দর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। মানে ভারতের সাথে বাংলাদেশের কোনো স্বাভাবিক সম্পর্ক নেই, সম্পর্ক অস্বাভাবিক হয়ে গেছে। এমনকি ইউনূসের আমলের চাইতেও ভারতের সাথে এখন তারেক রহমান সরকারের সাথে খারাপ সম্পর্ক। ইউনূসের আমলের চাইতেও খারাপ সম্পর্ক। ইউনূসের আমলে কিছু ইলিশ টিলিশ দেওয়া নেওয়া হতো, তার চাইতেও খারাপ অবস্থা চলে গেছে। শুধু তাই নয়, যার ফলে এই কাউন্টার দিতে ব্যালেন্স করতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে চলে এসেছেন, তার সাথে কিছু চুক্তিও করা হয়েছে। আবার একটা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত, সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটা বাংলাদেশের কোল ঘেঁষে করা হয়েছে। এতে বাংলাদেশের আকাশে আলোর ঝলকানি দেখা গেছে। এটা বাংলাদেশকে একটা বার্তা, বাংলাদেশকে এটা ইরিটেট করার বা বাংলাদেশের সামরিক আগ্রাসন চালানোর একটু আলামত দেওয়ার চেষ্টা করছে। যদি দিন শেষে পারবে না, পাকিস্তান চীন আছে, একটু চেষ্টা করছে ভারত বাংলাদেশের সামরিক আগ্রাসন চালানোর, হিন্দু রক্ষার নামে, মানবাধিকার রক্ষার নামে, হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, এই ধরনের চিন্তাও করছে। নইলে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষাটা এটা অন্য পাশে করা হয়নি কেন? ভারত মহাসাগরের মধ্যে করা হয়নি কেন? এটা কেন বাংলাদেশের কোল ঘেঁষে করা হলো? বাংলাদেশে কেন আকাশে আলো দেখা গেল? এটা একটা বার্তা, এটা একটা আলামত, এটা একটা ইঙ্গিত। যারা ফরেন পলিসি বুঝেন তাদের এটা বোঝার কথা। এই মহা ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের উপর এক প্রকার আক্রমণ চালানোর ষড়যন্ত্র চলছে, যে বিএনপি সরকারের ঘুম হারাম হয়ে গেছে কার্যত। সেখানে জিএম কাদের তাদের সাথে প্রকাশ্যে মাখামাখির কথা বলেন। জিএম কাদেরটাকে, এটা দেশ বিরোধী ষড়যন্ত্র। এই জায়গায় জিএম কাদেরকে গ্রেপ্তার করা দরকার, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দরকার। বাংলাদেশের উচিত জিএম কাদেরকে গ্রেপ্তার করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে ভারতকে বার্তা দেওয়া যে তোমাদের কোনো দালালের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। এখন আওয়ামী লীগ তো পালাতক, এখন জিএম কাদের বা জাতীয় পার্টি দালালদের উপর ভরসা করে শুভেন্দু বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতে পারে। এই জন্য বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে জয় বাংলা করে দিতে হবে। অত্যন্ত ঠান্ডা মাথায় বিএনপির রাজনীতি একেবারে ভেনিশ করে দিচ্ছে জামাত আমির ডক্টর শফিকুর রহমান। আপনারা প্রশ্ন করতে পারেন সেটি কিভাবে? চলুন আমরা এই বিষয়ে আজকে অল্প একটু আলাপ করি। আপনারা জানেন গত কয়েকদিন আগে ডক্টর শফিকুর রহমান তিনি জাপান সফর শেষ করে যখন বিমানবন্দরে নামলেন, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে আপনি তো জাপান সফর থেকে আসলেন, এদিকে বাংলাদেশের নিত্য পণ্যের বাজারে আগুন লেগে গেছে, সেখানে পাগলা ঘোড়া দৌড়াচ্ছে, নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, দাম এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, শেখ হাসিনার শেষের আমল ইউনূস সরকারের আমলকে অতিক্রম করে এখন নতুন রেকর্ডের দিকে দৌড়াচ্ছে। এটা আপনারা জানেন যে 5 আগস্টের পরে কয়েকদিন এরকম ছিল, পরে ইউনূস সরকার এখানে কিন্তু একটু লাগামটা টেনে ধরতে পেরেছিল, শেষের দিকে এসে কিন্তু আবার ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এখানে আর বাধা দেবার তো কেউ নাই, পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে। তো এই প্রশ্ন যখন জামাত আমিরকে করা হলো যে আপনি কি বলবেন এতে, জনগণের তো নাভিশ্বাস উঠে গেছে, জনগণ তার পারছে না। গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানোর জন্য পায়তারা চলছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এমত অবস্থায় আপনার কোনো বক্তব্য আছে কিনা? জামাত আমির সেখানে একটা বক্তব্য দিয়েছিলেন যে আমি বাজারে নিজে চোখে না দেখে আপনাদেরকে কিছুই বলতে পারছি না, আমি আগে বাজারে যাব, আমি ভোক্তাদের সাথে কথা বলবো, আমি পাইকারদের সাথে কথা বলবো, আমি আড়তদারদের সাথে কথা বলবো, আমি খুচরা বিক্রেতাদের সাথে কথা বলবো। তারই পরিপ্রেক্ষিতে জামাত আমির গত 2 দিন আগে এই মিরপুর শাহ আলী মার্কেটে, সেখানে অনেক বড় একটা কাঁচা বাজার আপনারা জানেন, পাশেই বড় আড়ত পাইকারি বাজার, ওখান থেকে কিনে এনেই শাহ আলী মার্কেটের ভিতরে অনেক বড় একটা বাজার আছে, সেখানে খুচরাও বিক্রি হয়, আবার কিছু কিছু পাইকারিও বিক্রি হয়। এই বাজার তিনি পরিদর্শন করলেন, তিনি সরেজমিনে দেখলেন। দেখার পরে স্থানীয় যে ব্যবসায়ীরা আছে ওই মার্কেটে যারা ব্যবসা করে তারা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে
এই ব্যবসা করতে গিয়ে তাদের সাক্ষাৎকার নিলেন এবং তাদেরকে দিয়ে তিনি বলালেন। আগে ওই ভিডিওটা অল্প একটু আমরা দেখে আসি, তারপরে কিভাবে জামাত আমির বিএনপির রাজনীতি নাই করে দিচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। আমরা আজকে মহড়া দিতে আসি, অ্যাকচুয়ালি বাজারটাকে বুঝতে এসে। দেশের মালিকের জনগণ আর দেশ হচ্ছে জনগণের জন্য। এই জন্য জনগণের জন্য আমাদের লড়াই সংগ্রাম ইনশাআল্লাহ পাওয়া। এখানে কি কোনো ব্যবসায়ী আছেন নাকি আপনাদের দুঃখ কষ্টের কথা বলতে চান? আপনি বলবেন, আসেন সামনে আসেন, বলেন আমরা শুনছি। আমাদের এখানে সমস্যা, যেমন এই ঘরগুলো সরকারি ভাবে দেওয়া হয়েছে, সরকারের ভাড়া হলো 5 লাখ টাকা। হচ্ছে ঘরগুলো যারা পাইছে মালিক, তারা ভাড়া নেয় 1 লাখ 30 লাখ টাকা। 1 লাখ টাকা ভাড়া আছে, 90,000 টাকা ভাড়া আছে, 60,000 টাকা ভাড়া আছে ঘর বুঝে। এই ব্যবসা সরকার নেই 5,000, জি 13 টাকা স্কয়ার ফিট, এসব সরকার আর কি ভাড়া নেয় 13 টাকা স্কয়ার ফিট, জি। ওই হিসাবে 400 স্কয়ার ফিট ঘর আছে, ভাড়া যা আসে, কিন্তু মালিকরা ভাড়া নিচ্ছে 1 লাখ, কেউ কোনো ঘর প্রতি 1.5 লাখ। এই মালিক কারা? মালিক ওই যে বিগত সরকার আমলে পাইছে সরকার। তাইলে আবার মালিক কারা? না, এই ঘরগুলো বরাদ্দ হয়েছে বিভিন্ন জনের নামে, বিভিন্ন জনের নামে। বিগত সরকার আমলে যারা ব্যবসা করে তারা ঘর পায় না, বিভিন্ন রাজনীতির নেতারা পাইছে ঘর। কিন্তু আমাদের সাধারণ ব্যবসা করে না করে না, করি আমরা সাধারণ মানুষ। এখন তো ওই সরকার নাই, তাইলে এখন তো আর সরে যাওয়ার ওইটাই বলা আছে। এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এখানে কিন্তু সাধারণ ব্যবসায়ী যারা, তাদের কথা তো নিজের মুখে তারা বললো, আপনারা শুনলেন। অর্থাৎ ওটা সরকারি বাজার, সরকার থেকে ওখানে ঘর করে দেওয়া হয়েছে। সেই ঘর যদি সরাসরি জনগণ ব্যবসায়ীরা সরকার থেকে নিতে পারতো, তাহলে কিন্তু তাদের 5,000 টাকার ভিতরে হয়ে যেত। 5,000 টাকায় যখন একটা ঘর তারা পেত, তাহলে ওইখানে তো পণ্য দ্রব্যের দামও কমে যেত। কারণ আপনারা জানেন যে পণ্য দ্রব্যের দামটা নির্ধারণ হয় কিভাবে? বাজার থেকে যে দামে কেনে, সেই দামের সাথে তার ট্রান্সপোর্টেশন কস্ট যুক্ত হয়, তার লেবার কস্ট যুক্ত হয়, তার ঘর ভাড়া যুক্ত হয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, পানি, গ্যাস ইত্যাদি আনুষঙ্গিক যত খরচ তার আছে, সেই খরচগুলো অ্যাড করে এরপরে সে কিছু প্রফিট মার্জিন যোগ করে, কত পার্সেন্ট প্রফিট সে করবে, এইটা করে তারপরে একটা দাম নির্ধারণ করে। এক্ষেত্রে দেখা যায় যে পাইকারি যে জিনিসটা একজন ব্যবসায়ী 20 টাকা দিয়ে কিনেছেন, তার অন্যান্য খরচ যোগ করে দেখা যাচ্ছে ওই জিনিস খুচরা বাজারে এসে 30 টাকা 35 টাকা হয়ে যাচ্ছে। সরকার যদি ওই ঘরটা দিতেন জনগণকে সরাসরি, তাহলে 5,000 টাকায় তার হয়ে যেত ভাড়া। কিন্তু সেটা স্থানীয় যারা রাজনীতিবিদ আছে, বর্তমান সরকার দলীয় যারা রাজনীতিবিদ, তারা সেটার ইজারা নিয়ে নিয়েছে। ইজারা নিয়ে এইবার তারা ওই ব্যবসায়ীদের কাছে ভাড়া দিচ্ছে কত? 1 লাখ টাকা, 90,000 টাকা, 80,000 টাকা, বিভিন্ন দামে যে যেরকম পারছে। আচ্ছা বলুন তো, একটা পণ্যের দাম যদি 20 টাকা হয়, সেখানে যদি মাসে মনে করেন 6,000 টাকা ভাড়া হয়, তাহলে ওই পণ্যের দাম মনে করেন 2 টাকা যোগ হলো, তাহলে 22 টাকা হলো। কিন্তু ওই ঘর ভাড়া যদি 1 লাখ টাকা হয়, তাহলে এখানে পণ্যের দামের সাথে যোগ হচ্ছে আরো কয় গুণ? প্রায় 10 গুণেরও বেশি। তার মানে এখানে এমনি শুধু ঘর ভাড়া বাবদ এখানে পণ্যের দামটা 12 টাকা 13 টাকা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই হলো বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অন্যতম কারণ। জায়গায় জায়গায় সিন্ডিকেট, জায়গায় জায়গায় চাঁদাবাজি। একটা সবজির ট্রাক বা গরুর ট্রাক বা যে কোনো একটা ট্রাক, এই নিত্য পণ্যের ট্রাক, মনে করেন রাজবাড়ী থেকে আসবে, কুষ্টিয়া থেকে আসবে, রাজশাহী থেকে আসবে, এই ঢাকা পর্যন্ত আসতে তাকে অন্তত 20-25 জায়গায় চাঁদা দিতে হয়। খেয়াল করবেন, 20-25 জায়গায় চাঁদা দিতে হয়। এই যে চাঁদাগুলো, এই চাঁদাগুলো তার এই ব্যবসায়ীরা নিজের পকেট থেকে দেন না। তারা কিভাবে সেই টাকা তোলেন? আমাদের মতো মানুষের এই ভোক্তা যারা, তাদের পকেট থেকে সেই টাকা তারা তোলে। এইটা জামাত আমির সরেজমিন পরিদর্শন করলেন, করে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে তিনি স্টেটমেন্ট নিলেন, তাদেরকে দিয়ে বলালেন। এখানে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল, এই কাজটা কারা করছে? সরকারি দল করছে। যারা বর্তমান রাষ্ট্র পরিচালনা করছে তারা এইটা করছে, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবং এইটা যে শুধু নেতাকর্মীরা করছে বিষয়টা কিন্তু এরকম নয়, স্বয়ং যারা সরকার দলের এমপি আছে, মন্ত্রী আছে, এরা এইটার ভাগ পাচ্ছে এবং এরা এটা নির্ধারণ করে দিচ্ছে, এদের নির্দেশে এটা করা হচ্ছে।